এবং আমরা আজ যেখানে বসে কথা বলছি সেই নবদ্বীপেরই আশেপাশের বিভিন্ন জায়গাতে তিনি বাসা করে করে থাকতে শুরু করলেন এবং তার উপার্জনের রাস্তা কি? ওই কথকতা পাঠ। আপনারা নিশ্চয়ই বিভূতিভূষণের পথের পাঁচালী পড়েছেন বা সিনেমাটা দেখেছেন। তাতে একটা দৃশ্য হয়তো মনে আছে যে হরিহর একটা সময়ে তার গ্রামের বাড়ি ছেড়ে স্ত্রী পুত্রকে নিয়ে কাশী চলে গেল। উদ্দেশ্য কি ছিল? কাশী গঙ্গার ধারে বসে পাঠ করে যদি কিছু উপার্জন করা যায়। ঠিক অনেকটা আমার এটাও মনে হয় সেই হরিহরের ভাবনার মতো। তিনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে নবদ্বীপে এলেন, নগর নবদ্বীপ। সে চিরকালই খুব বড় একটা জায়গা, অর্থ, বাণিজ্য, সংস্কৃত চর্চা, পাণ্ডিত্য এবং সর্বোপরি মহাপ্রভুর জন্মস্থান, সব মিলে নবদ্বীপ মানে একটা অন্যরকম একটা ব্যাপার। এ মাটি, এখানকার বাতাস, এখানকার আলো, এখানকার আকাশ সব একটু অন্যরকম। এই পৃথিবীর কিন্তু যেন ঠিক পৃথিবীর নয়। তো সেই নবদ্বীপে তিনি চলে এলেন এবং এসে তিনি পাঠ, কীর্তন ইত্যাদি শুরু করলেন। সে সময় নবদ্বীপে বহু বিশিষ্ট বৈষ্ণব সাধকেরা রয়েছেন এবং এই যে নবদ্বীপে আসা এবং পাঠ কীর্তন করা, এর মধ্যবর্তী পর্যায়ে তিনি আশ্রয় নিয়েছিলেন, মানে খুব স্নেহের হয়ে উঠেছিলেন এক পরম বৈষ্ণবের। তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি। এই মন্দিরের এই বিগ্রহের, এই শ্রী বিগ্রহে তিনি ছিলেন তখন সেবা পুজোর দায়িত্বপ্রাপ্ত। তো প্রভু প্রাণগোপালকে শেষ পর্যন্ত তিনি এই বিগ্রহের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ প্রথমে তিনি নবদ্বীপে এলেন, তার পাঠ কীর্তনে তৎকালীন বৈষ্ণব সমাজ মোহিত হয়ে গেল। অবিস্মরণীয় বক্তা, অবিস্মরণীয় পাঠক, মন্ত্রমুগ্ধের মতো মানুষকে হিপনোটাইজ করে বসিয়ে রাখেন পাঠের আসরে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তিনি পাঠ করছেন, না দাঁড়িয়ে উপায় থাকতো না। তখন নবদ্বীপ মানে আমরা বলছি প্রায় 100 বছর আগেকার কথা। তখনকার নবদ্বীপ মানে প্রচুর সিদ্ধ বৈষ্ণব সাধকের অবস্থান। আমরা অত্যন্ত তার পাঠে গুণমুগ্ধ শ্রোতা হয়ে উঠলেন। তিনি তাদের আদর পেলেন, প্রশ্রয় পেলেন এবং ঈশ্বরের কৃপায় তার এই মদনমোহন বিগ্রহের সেবার দায়িত্ব তার হাতে এসে পড়ল। অর্থাৎ দেখুন, একটা নির্মাণ কার্যের ক্ষেত্র কেমন করে একটু 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 করে তৈরি হচ্ছে। গৌরলীলাকে যদি আমি একটা নির্মাণ বলি, বাড়ি তৈরি বলি, প্রথমে জায়গা নির্বাচন করা, জমি কেনা, জঙ্গল পরিষ্কার করা, ভিত কাটা, পৌরসভা বা কর্পোরেশন থেকে প্ল্যান পাস করানো, ধাপে ধাপে তো বাড়িটা তৈরি হয়। দেখুন, ঠিক যদি আপনি সেভাবে ভাবেন, এই একটা একটা করে ধাপ কিন্তু তৈরি হচ্ছে। একটা বিগ্রহ এলো হাতে, তার সেবা পুজোর দায়িত্ব এলো এবং একজন মানুষ যখন তার নিজস্ব একটি বিগ্রহ এবং মন্দিরের সেবা পুজোর দায়িত্ব পান, একজন বৈষ্ণব হিসেবে বা তিনি যে ধর্মেরই সাধক হন না কেন, তার চর্চাটা, তার অনুশীলনের নিবিড়তা অনেক বাড়ে, মগ্নতা অনেক বাড়ে এবং সেখান থেকে যা বেরিয়ে আসে, যা প্রকাশিত হয়, সেটা আর অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তো এই পর্বে রয়েছেন প্রভু প্রাণগোপাল। নবদ্বীপের এই মন্দির এবং এই বিগ্রহ তার হাতে এসে পৌঁছায়। তিনি সেবা পুজোর কাজ চালাচ্ছেন, পাঠ চলছে। এই সময়ে কিন্তু তিনি কতগুলো জিনিস লক্ষ্য করতেন যে মহাপ্রভুর হাত ধরে আমরা মহাপ্রভুকে বলি কীর্তনের পিতা, তাকে আমরা বলি রাধাকৃষ্ণের মিলিত তনু। বঙ্গদেশ তথা ভারতবর্ষে কীর্তনের যে জোয়ার, যে প্রবাহ, তার চৈতন্য পরবর্তী যুগে ভীষণভাবে বেড়েছে। তো সেই মানুষটা কীর্তনের আসরে কোথায়? প্রশ্ন তার মধ্যে ঘুরতে শুরু করল এবং এটাই হচ্ছে কিন্তু মৌলিক প্রশ্ন। মানে আমাদের বলা হয় যে বিজ্ঞানে বলা হয় একটা শব্দ, কৌতূহলী হচ্ছে যে কোনো কিছু আবিষ্কারের জনক। কেন কেন হচ্ছে এটা? নিউটনের ওই মনে হয়েছিল আপেলটা নিচে পড়ছে কেন উপরে না গিয়ে, মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়েছিল। ঠিক তেমনি ওনার এই প্রশ্নটা মাথায় এবার ঘুরতে শুরু করলো যে চৈতন্য দেব, যে মহাপ্রভুকে ঘিরে এত কিছু, কীর্তনের আসলে সেই চৈতন্য, সেই মহাপ্রভু সেভাবে কোথায়? কেননা প্রভু প্রাণগোপাল যখন এটা ভাবছেন, তখন কীর্তনের আসলে কিন্তু
চৈতন্যদেব আছেন কোথায়? শুধুমাত্র গৌরচন্দ্রিকায়। কৃষ্ণলীলা কৃষ্ণ কথার পদাবলী যেখানে গাওয়া হবে সেখানে শুরুতে কৃষ্ণ কথার একেবারে শুরুতে গৌরচন্দ্রিকা করে গৌর বন্দনা করে, অর্থাৎ ঠিক যেভাবে দেখবেন বাড়িতে যখন কোনো বড় উৎসব হয়, একদম বিয়ে হচ্ছে বাড়িতে, বাড়িতে খুব বয়স্ক একজন জ্যাঠামশাই বা জেঠিমা বা পিসিমা বা দাদু আছেন, খুব বয়স্ক, তাকে আমরা কিভাবে টাচে রাখি? নতুন বউ এলো, এই চলো ওই পিসিমা আছে একটু প্রণাম করে নাও, এইটুকুই। তারপরে কিন্তু বিরাট উৎসবের খাওয়া দাওয়া হইহট্ট করে তার কিন্তু কোনো ভূমিকা, তিনি কিন্তু সেই অন্ধকার ছোট্ট ঘরটাতে একটা বিছানায় চাদর মুড়ি দিয়ে একজন নার্স কি একজন সেবকের দায়িত্ব আছে, ওইটুকুই, শুধু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। এটা চৈতন্য সখা নিত্যানন্দের বংশধর হিসেবে ভীষণ রকম ভাবে ভাবিয়েছিল প্রভু প্রাণগোপালকে। এবং এই ভাবনা থেকে তার শুরু হয়েছিল হোয়াট ইজ দ্য ওয়ে আউট, রাস্তাটা কি? মহাপ্রভুকে কীর্তনের আসরে সমানভাবে প্রাসঙ্গিক করে তোলা যায় কিভাবে, এই কাজটা তিনি মানসিকভাবে ঘুরছেন, ভাবছেন। তার পাঠ হচ্ছে, তিনি বিভিন্ন জায়গায়, তখন তো আমরা যে সময় কথাটা বলছি সেই সময় মানে একটু আগেই নিত্য বলেছেন যে সিআর দাসের মতন মানুষ, চিত্তরঞ্জন দাসের মতন মানুষ সহ কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবীরা তখন তার গুণগ্রাহী। তাহলে একটা মানুষকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যার গুণগ্রাহী হন, তিনি নিশ্চয়ই আর যাই হোক খেলা খেলার মানুষ নন, অন্তত তার ভাবনা চিন্তার স্তরটা, তার অনুধাবনের স্তরটা, তার বিশ্লেষণের স্তরটা সেই জায়গাতে আছে। তো সেই মানুষটি ভাবতে শুরু করছেন, এবং আমি আপনি যখন ভাবি তখন কি হয়, ওই একটা অবসর সময় বসে ভাবলাম, তারপরে রাত্রিবেলায় ঘুম এলো, ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠে ভাবনাটা মাথা থেকে মুছে গেল। কিন্তু একজন সেই রকমের ক্ষমতা সম্পন্ন মানুষ যদি ভাবেন, সে ভাবনাটা কিন্তু কোনো একদিন ম্যাচিওর হয়, পরিণতি পায়। তো প্রভু প্রাণগোপাল, ওই আমরা বলেছি বারবার করে একই কথা, কি ছিল বিধাতার মনে, ঈশ্বর তো তাকে পাঠিয়েছেন কোনো একটা নির্দিষ্ট কাজ দিয়ে, তিনি সেই কাজের প্রস্তুতিগুলো করছেন। অর্থাৎ তার মাটি তৈরি হয়ে গেছে, এবার প্ল্যানটা পাস করাতে হবে বিল্ডিং তৈরির আগে। তো সেই কাজটা এবার হচ্ছে, কিভাবে হবে কিভাবে হবে। ইন দ্য মিনটাইম তিনি যেটা করছেন, বিভিন্ন কীর্তনের আসরে তিনি যাচ্ছেন, যেটা বলতে গিয়ে এত কথার অবতারণা হলো, যে বিশিষ্ট বিশিষ্ট কীর্তনীয়দের কীর্তন শুনছেন, এবং সেখানে সব জায়গাতেই দেখছেন যে কীর্তনে কোথায় যেন কি একটা পাওয়া যাচ্ছে না। আমরা এখন যারা গান শোনেন, প্রচুর পুরোনো দিনের বাংলা বা হিন্দি গানের দেখবেন পরবর্তী সময়ের শিল্পীরা গান করেছেন, সেটা আমরা রিমেক গান বলি আর কি। রিমেক গানে কি হয়, যন্ত্রপাতি খুব ভালো, গান বাজনা গলাটা খুব ভালো, কিন্তু ওই হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কিংবা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের যে মজাটা, কি যেন একটা নেই, কি যেন একটা নেই। এই কি যেনটা কি, সেই উত্তরটা খুঁজে পাচ্ছেন না। এবং উনি এইটা করতে গিয়ে আরেকটা জিনিস দেখলেন, যেটা একটু আগেই শুনছিলেন আপনারা, যে কৃষ্ণলীলা তো সর্বত্র গাওয়া হচ্ছে, চৈতন্য লীলা গাওয়ার জন্য একমাত্র চৈতন্য মঙ্গল লোচন দাসের, এবং সেই চৈতন্য মঙ্গল গাওয়ার যে ঢং, সেটা হচ্ছে সেই কবিকার কোন মানভাতার আমলের সেই হাতে চামড় নিয়ে পায়ে ঘুমুর বেঁধে কোথাও কোথাও শুধুমাত্র অসংখ্য খঞ্জনী বা মন্দিরা, যেখানে কীর্তনিয়ার কণ্ঠ চাপা পড়ে যাচ্ছে শুধু এই ধাতব শব্দ, আর তখন তো মাইক্রোফোন নেই, যে মুখের সামনে একটা ভালো মাইক্রোফোন নিয়ে কথা বলছি, বাকি শব্দ, অর্থাৎ চৈতন্যদেবের ঘিরে যে গান, সে গান আর সেই অর্থে সেইভাবে বলতে গেলে শোনার মতন গান কই, এই গান খুঁজে বেড়াচ্ছেন, প্রচুর গান শুনছেন, কিন্তু গান খুঁজে পাচ্ছেন না। কি গান খুঁজে পাচ্ছেন না? মহাপ্রভু বিষয়ের গান খুঁজে পাচ্ছেন না, চৈতন্য বিষয়ের গান খুঁজে পাচ্ছেন না। এইবার তখন ওনার ভাবতে শুরু করলো, তাহলে কি আমি কিছু করতে পারি? কিভাবে করা যায়? তো কীর্তন, যে কীর্তন গাওয়া হচ্ছেন তারা সব বড় বড় পদকর্তাদের কীর্তন গাওয়া হচ্ছে। লোচন দাস, সে তিনি যেমনই গাওয়া হোক না, কারণ সে গায়কের অক্ষমতা, লোচন দাস তো চৈতন্য মঙ্গল লিখে বিখ্যাত। তার মানে এই মানুষগুলোর গাওয়া বা লেখা যে পদ, তার প্যারালাল সমান্তরালে যদি পদ লিখতে হয়, তাহলে তো খুব সাংঘাতিক ব্যাপার। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি যদি কেউ কবিতা লিখতে যায়, তাহলে তাকে তো নজরুল হতে হবে কিংবা জীবনানন্দ হতে হবে। শুরু হলো পড়াশোনা, উজ্জ্বল নির্মণি থেকে শুরু করে বৈষ্ণব দর্শনের যত গ্রন্থ আছে
আমরা ইংরেজি শব্দগুলি ভোরেসিয়াস রিডার, মানে আগ্রাসী পাঠক, যে খবরের কাগজের ছোঁয়া থেকে শুরু করে যা পায় তাই পড়ে। তো প্রভু প্রাণগোপাল ছিলেন ভোরেসিয়াস রিডার। পড়া শুরু হলো। এই পড়তে গিয়ে তিনি দেখলেন দুটো বিষয়, যে লোচন দাসের যে চৈতন্য মঙ্গল, সেখানে ভাবের আধিক্য এত বেশি, বৈষ্ণব দর্শনের যে কথা, চৈতন্যের জীবন দর্শনের যে কথা, মহাপ্রভুর প্রেমের যে বাণী, তার যে আদর্শ, কোথাও কোথাও তার থেকে বিচ্যুত হয়ে গিয়ে ভাবের আধিক্য এত বাড়াবাড়ি হচ্ছে, সেটা ঠিক বৈষ্ণব সন্তান হিসেবে জিনিস তার বড়। এবার তার কষ্ট শুরু হলো। এতদিন চলতো তার একটা যন্ত্রণা, এবার শুরু হলো কষ্ট। তার মানে যেটা গাওয়া হচ্ছে সেটাও তো তাহলে ঠিক জিনিস গাওয়া হচ্ছে না। এই পর্বে তার যখন পড়াশোনা এবং শাস্ত্র বিশ্লেষণ, লোচন দাসের চৈতন্য মঙ্গলের টেক্সট বা বিষয়বস্তুর বিশ্লেষণ করে তার মনে হলো যে না, এবার বিষয়টাকে সাজাতে হবে, কেউ না হলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তোর একলা চলবে, আমি একাই। এই পর্বে শুরু হলো তার পালা লেখার কাজ। টেক্সট যে কোনো কাজের ক্ষেত্রে লেখাটা খুব জরুরি। আমি বলতে আসার আগে এটা অনেকদিন ধরে জোর করে করে লিখে তবে একটা 10 পাতার লেখা নেমেছে, সেটা আমি আজকে বলছি। এটার জন্য চলেছে 4 বছর ধরে কাজটা চলেছে, লেখার পর্বটা চলতে থাকে। এবং সেখানে দেখা গেল যে তিনি নিজে যেমন কিছু পদ রচনা করলেন, তিনি অত্যন্ত সুপরিকল্পিত সুচিন্তিত ভাবে বিভিন্ন মহাজন পদ সেগুলোকে সংকলন করলেন। আমরা একটা শব্দ এখন বলি সংকলন করা, অর্থাৎ বেছে 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 যুগোপযোগী, সময়োপযোগী, প্রয়োজন অনুযায়ী কিছু বিষয়কে তিনি তর্ক করলেন। এবং সেগুলো কি বলা হলো সেখানে? সেখানে সবই গৌরীর কথা বলা হলো। কৃষ্ণ কথাকে তো বলা হচ্ছেই, কৃষ্ণকে নিয়েই তো আমাদের জীবন, কিন্তু কৃষ্ণকে যিনি আমাদের সামনে আরো স্পষ্ট করে তুললেন, সেই মানুষটি তো চৈতন্য, সেই মানুষটি তো মহাপ্রভু। বোর্ডে একটা দাগ টানা রয়েছে, সেই দাগটাকে ছোট করতে গেলে তার পাশে একটা আরো বড় দাগ টেনে দিতে হয়। তো কৃষ্ণ তো আছেন, কিন্তু কৃষ্ণ কে, তিনি কেমন, তাকে অনুধাবন করার জন্য যে মানুষটা তার গোটা জীবনটা দিয়ে দিলেন, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই মানুষটাকে উপস্থাপন করতে গেলে যা যা করণীয়, প্রাণগোপাল সেই কাজটাই করলেন। মানে গৌরলীলার প্রবক্তা হিসেবে নয়, পদাবলী সাহিত্যের যে ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসে যেখানে পদাবলী সাহিত্যের ইতিহাস লেখা আছে, সেখানে এই যে তত্ত্বের রচয়িতা, পদকর্তা হিসেবে, ভাবনার ভাবক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নাম থাকা উচিত প্রভু প্রাণগোপালের। আমাদের সিলেবাস কমিটি তো জানে না এটা, তাদের জানার কথা নাই। তারা একটা নির্দিষ্ট জায়গার পরে কি হয়তো জ্ঞানদাস, গোবিন্দ দাস বা চণ্ডীদাস, গৌরচণ্ডীদাস ইত্যাদিতে এসে তারা থেমে গেছে। তারপরে যে বদল হলো, টেক্সটের বদল হলো, সেই টেক্সটের বদল তারা কিন্তু খেয়াল করেননি। এখনো আমার মনে হয় এখনো তারা খেয়াল করেননি, কারণ এই যে গৌরলীলার যে বিশিষ্ট পদগুলো আপনারা শোনেন, নিত্যানন্দ মিলন, হরিদাস নির্যান, চপল গোপাল উদ্ধার, বিভিন্ন পদ, কাজী দলন, এই প্রতিটি পদের যে টেক্সট, একটা নাটক আছে তো, একটা কাহিনী শুরু হচ্ছে, একজন কীর্তনিয়া 2.5 ঘন্টা ধরে গৌরলীলা গাইছেন, তিনি শুরু করছেন সিনেমার মতন, কোথাও একটা গিয়ে শেষ হচ্ছে। পাঠক বা শ্রোতা তিনি সেই পুরো কাহিনীটাকে শুনে তৃপ্ত হয়ে বাড়ি ফিরছেন এবং তার মননে থেকে যাচ্ছে, আচ্ছা মহাপ্রভু তাহলে এইভাবে হরিদাস নির্যান করেছিলেন, এইভাবে জগাই, অর্থাৎ গল্প শুনে যাচ্ছেন। এই টেক্সট যে নির্মাণটা, এই টেক্সট নির্মাণের গল্পটা কিন্তু আমার মনে হয় এটা আমাদের বাংলার পদাবলী কীর্তনের ইতিহাসের যে পদকর্তাদের তালিকায় শেষ নামে কি আসা উচিত প্রভু প্রাণগোপাল গোস্বামী। এটা গেল একটা দিক। এবার তার টেক্সট তৈরি হয়ে গেল। আমি যে নামগুলো একটু আগে বললাম, এগুলি তিনি এক এক করে তৈরি করলেন। এবার মানে আমার বাজার করা কমপ্লিট, হাঁড়ি কড়াই মশলাপাতি সব তৈরি। আমি আবার জানি, আমি বললেই লোকের নেমন্তন্ন খেতে আসবে, নিমন্ত্রিত শ্রোতারাও তো, মানে অতিথিরাও তৈরি আছে, দরকার শুধু একজন রাঁধুনি। রাঁধুনির সন্ধানে বেরোলেন। আমরা যে প্রথমে যে গল্পটা বলেছি, বুদ্ধকুণ্ডুর বাড়িতে ঢপ কীর্তনের আসলে ঢপওয়ালির গান শুনতে গিয়েছেন, তখন তিনি রাঁধুনি খুঁজে বেড়াচ্ছেন। দেখবেন আমাদের বাড়ির কোনো কাজে যদি দরকার হয়,
সেই কাজের জন্য আমরা বহু অস্থানে কুস্থানে যাই। বাড়ির শৌচাগার পরিষ্কারের জন্য আমাদের হরিজন পট্টিতেও যেতে হয়, কারণ তখন আমাকে কাজটা করতে হবে। ফলে তখন প্রভু প্রাণগোপাল কিন্তু ঢপ কীর্তন শুনতে যাচ্ছি না, দেহ পশানের কাছে সেটা ইম্পর্টেন্ট নয়, তার ইম্পর্টেন্ট হচ্ছে আমার রাঁধুনি চাই, অর্থাৎ এই কীর্তনটা গাইবে কি, একটা নবীন তরতাজা কণ্ঠ চাই, কারণ তিনি তো অন্যরকম ভেবে আছেন। যে ধারায় কীর্তন চলে সেই ধারার কীর্তন তো তিনি গাওয়াবেন না, তার তো পরিকল্পনা করা আছে। কণ্ঠের সন্ধান, কণ্ঠের সন্ধান, এই যখন পর্ব, সেই পর্বে তিনি সন্ধান পেলেন বুদ্ধকুণ্ডুর বাড়িতে ব্রজের পাঠকে। আবার তিনি ফিরে এলেন নবদ্বীপ। এবার সঙ্গে নিয়ে এলেন ব্রজের পাঠককে। তাকে বললেন, বাবা তোমার খাওয়া পড়ার সমস্ত কিছুর দায়িত্ব আমার, আমি এইরকম একটা পরিকল্পনা করেছি, তুমি হবে আমার কীর্তনের প্রধান গায়ক। তার পরের 4টে বছর, যেটা আমি বললাম, আমরা যাকে বলি অনুশাসন পর্ব, কঠোর অনুশাসন পর্ব, এইখানে ঠিক এই বাড়িতে, মানে আমার বলতে বারবার করে খুব শিহরণ লাগছে যে এই বাড়িতে, এই ঘরে কিরকম নির্মাণ, সেই গল্প যেটুকু সংগ্রহ করতে পেরেছি ব্রজেন পাঠকের নিজের লেখাতে। ভোর 3টেই তার দিন শুরু হতো। এক সমর্থ ছেলে, তাকে নাচ শিখতে হচ্ছে, একদম পূর্ণাঙ্গ শাস্ত্রীয় নৃত্য তাকে শিখতে হয়েছে। এরকম একটা মানে আমাদের চীনা বাংলায় দামড়া ছেলে, তাকে যদি হঠাৎ করে যদি নাচ শেখে, তোকে বলবে কি? তার স্ত্রী আছে, পুত্র আছে। 3টে থেকে উঠে প্রথম কাজ হতো ভোর হওয়ার পর্যন্ত এই ঘরে নৃত্য শিক্ষা, 3 ঘন্টা। তারপর অন্যান্য কাজ করে, তারপরে গান, ভাগবত তত্ত্ব, এবং কিরকম ভাবে গান শেখানো হতো, কিরকম ভাবে কীর্তন শেখানো হতো। গান গাইছেন, ভরা আসনে উঠে ওখানে বসে শুনছেন প্রাণগোপাল, ভালো হচ্ছে না, সপাটে উঠে চড় ভরা আসনের মধ্যে। নির্মাণ হচ্ছে, ব্রজেন পাঠকের নির্মাণ হচ্ছে, এবং সেটা লোকচক্ষুর অন্তরালে। এরকম ঠাকুর বাড়িতে ছোট ছোট কীর্তন আসর প্রায় হয়, ওই যেটাকে আমরা নাটকের ভাষায় রিহার্সাল। একটা জায়গায় ব্রজেন পাঠক বলছেন, এমনও দিন গেছে 12 ঘন্টা 14 ঘন্টা, যে কোনো একটা বিষয় নিয়ে 12 থেকে 14 ঘন্টা একটা মানুষ যদি 2 বছর 3 বছর 4 বছর লেগে থাকে, তার পারফেকশন, তার ডেডিকেশন যদি থাকে, সে কোথায় যেতে পারে তার প্রমাণ কিন্তু আজকে আমরা 100 বছর পরে এসে বসে চর্চা করছি। শুধু তাই নয়, আজকের বাংলা কীর্তন যেভাবে গাওয়া হয়, খুব বিখ্যাত একজন কীর্তনী এটা নিয়ে আমার সঙ্গে বিতর্ক করেছিলেন। তিনি বলেছেন, না, গৌড়লীলার ফরম্যাট আগেও ছিল, একমাত্র তিনিই বলেছিলেন। এছাড়া আমাদের নবদ্বীপের সরস্বতী দাস থেকে শুরু করে প্রত্যেকে বলেছেন যে না, গৌড়লীলা যেভাবে তৈরি হয়েছিল সেটা ছিল একদম ইউনিক এবং মৌলিক। এবং আজকের কৃষ্ণলীলা আপনারা যত কীর্তন শোনেন, যত কীর্তনীয়ার কণ্ঠে, ওই এক ফরম্যাট ফলো করা হয়। আজকের কৃষ্ণলীলা যেভাবে হয়, গৌড়লীলা প্রভু প্রাণগোপাল তৈরি করার আগে সেইভাবে কীর্তন গাওয়া হতো না। কি করলেন প্রভু প্রাণগোপাল কীর্তনে? একটু টেকনিক্যাল কথা বলি। এর আগে যে কীর্তন হতো সেটা হচ্ছে খুব বড় তারের কীর্তন, দীর্ঘ তারের কীর্তন, 56 মাত্রা, 64 মাত্রা, সমস্ত। মানে ব্যাপারটা এরকম, আমি মজা করে বলি যে একটা ধা পড়ার পরে পরের সময় ফিরে আসতে বাড়িতে গ্যাসে চা করে, চা ভিজিয়ে লিকার চা খেয়ে আসতে পরের ধা হতো 64 মাত্রা, তাতে কাউন্ট করতে হবে তো। এবং এই কীর্তন কতক্ষণ ধরে চলবে? 6 ঘন্টা 8 ঘন্টা। মানুষের ধৈর্য কোথায়? আমরা যে সময়টার কথা বলছি সেটা তখন হচ্ছে আজ থেকে প্রায় 100 বছর আগে, মানে 1910। বঙ্গভঙ্গ হয়ে গেছে, ব্রিটিশ ঢুকে পড়েছে, রেল চালু হয়ে গেছে, ইলেকট্রিসিটি এসে গেছে। সেই ফেজে দাঁড়িয়ে, তখনকার কালে রেলটাই অত্যন্ত দ্রুতগতির একটা যান, সেই ফেজে দাঁড়িয়ে আপনাকে যদি এরকম 64 মাত্রা তাদের কীর্তন শোনানো হয় 8 ঘন্টা ধরে, লোকে থাকবে? আমরা 5 দিনের ক্রিকেট খেলা কমাতে কমাতে T20 করেছি, এখন শুনছি নাকি ওটা আবার 10 ওভারের খেলা হবে, মানে 20 ওভারও মানুষ আর দেখবে না, 10-20 ওভারে খেলা শেষ হয়ে যাবে। সেই এই যে গতিটা তখন অলরেডি এসে গেছে। ফলে প্রথম যেটা করলেন, কারণ আমি আগেই বলেছি তিনি কলকাতা শহরে লেখাপড়া শিখেছেন এবং তার ব্যক্তি হচ্ছে কলকাতা থেকে কাশী, তিনি জানছেন সময়টা কেমন। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যার কাছে এসে সময় কাটান,
তার সঙ্গে নিশ্চয়ই শুধু গৌড়লীলা বা আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করেন না, ওই লেভেলের মানুষ ব্রিটিশ পিরিয়ডে যাকে সারা ভারতবর্ষ যার দিকে বিভিন্ন সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতো, সেই মানুষটা যার কাছে আসেন তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন হবে না। তাহলে একটি মানুষ যিনি আধ্যাত্মিক, রাজনৈতিক, দর্শন সমস্ত বিষয়ে, যাকে বলা হয় জ্যাক অফ অল ট্রেডস, ইংরেজি প্রবাদ বলে মাস্টার অফ নান, আমরা বলি মাস্টার অফ অল, সবটাই তার নক্ষদক করে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বুঝলেন যে মানুষের সময়ের চাহিদাটা কি। তিনি প্রথম যেটা করলেন, কীর্তনের সময়টাকে ছোট করে দিলেন। দ্বিতীয় কি করলেন, মানে যাকে আমরা বলি দ্রুত তাল, চেনা তাল আপনাদের দাদরা, কাহারবা, ত্রিতাল, রূপক, ঝাঁপতাল, কীর্তন আগে কোনোদিন ব্যবহার হতো না। এখনো যারা শুদ্ধ কীর্তনী, আপনি সরস্বতী দিকে গিয়ে বলুন আপনি একটা ত্রিতালে কীর্তন শোনান, হাতে কিছু থাকবে নিয়ে মারতে যাবে, ত্রিতালে কীর্তন হয়। এখন ঠিক আছে, রশিদ খাঁ বা বড়ে গোলাম আলী খাঁ যেভাবে গাইবেন সেটা বিশুদ্ধ, কিন্তু বড়ে গোলাম আলী খাঁ সাহেবের গান সবসময় শোনার সময়, সুযোগ, ধৈর্য, মেধা আমাদের নেই। আমাদের জন্য এই হেমন্ত মুখোপাধ্যায়কে লাগে, মানবেন্দ্র মুখোপাধ্যায়কে লাগে। এইটা প্রভু প্রাণগোপাল প্রথম বুঝতে পেরেছিলেন। কারণ সময়টা দ্রুত বদলাচ্ছে। ততদিনে বাঙালির ঘরে ঘরে রবিবাবুর গান ঢুকে পড়েছে, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত ঢুকে পড়েছে। ততদিনে চারণ কবি মুকুন্দ দাসের ফেলে দাও রেশমি চুরি বঙ্গনারী কবুহাতে আত্মনা ঢুকে পড়েছে। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই অতুল প্রসাদ লিখে ফেলেছেন। ফলে বাংলা গান পাল্টাচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে যদি কীর্তন ওই ট্রেডিশনাল ফরম্যাটে গাওয়া হয়, তাহলে মানুষ শুনবে না। এটা নিয়ে বোঝার জন্য খুব বড় পণ্ডিত হতে হয় না, কিন্তু বুঝলে তো হবে না তার রেমেডি কি। প্রাণগোপাল সেই রেমেডিটা তৈরি করে ফেললেন, তার তো হাতে তৈরি, এবং তিনি একটা নবীন কণ্ঠ করছিলেন। তাহলে তাল বদলালেন, সময় কমালেন। সময় কমালেন মানে কি, চৈতন্য মঙ্গলে কি হতো, দীর্ঘ একটা মহাকাব্য, সেখান থেকে 5 ঘন্টা ধরে আমি একটা অংশ পড়লাম, তার আগা কি মাথা কি শেষে কি হলো কিছু বুঝলাম, মানে ক্রমশ দিয়ে একটা উপন্যাস হঠাৎ করে বন্ধ হয়ে গেল। উনি বুঝলেন না, গল্প চাই। জগাই মাধাই উদ্ধার পুরো গল্প, নিত্যানন্দ মিলন পুরো গল্প, কাজী উদ্ধার পুরো গল্প, হরিদাস নির্যান পুরো গল্প। মানুষ কমপ্লিট জিনিস শুনতে চায়, শুরু থেকে শেষ অবধি। তবে তো মানুষ একটা কিছু প্রাপ্তি নিয়ে যাবে। সেটা করলেন। আখর, কীর্তনের অন্যতম অলঙ্কার আখর, বাংলা আখরে কীর্তনকে সাজালেন। অসামান্য সমস্ত আখর, আপনার তো কীর্তন শোনেন নিয়মিত, মূল পদের পরে সেই আখর যখন পরে গা কাঁটা দিয়ে ওঠে, চোখ দিয়ে আপনার কি জল চলে আসে, আখরের প্রয়োগ করলেন। আর কি করলেন, ভারতীয় রাগ রাগিনী আমার প্রয়োগের কীর্তন। নবদ্বীপে বসন্তকালে বিভিন্ন মন্দিরে বসন্ত কীর্তন হয়, তার আগে ছিল না। ভোরবেলায় যখন মঙ্গল আরতির কীর্তন হয়, সেখানে একটা ভোরের রাগ আসে। মধ্যরাতে যখন রাস কীর্তন হয়, সেখানে মধ্যরাতের মিডনাইট রাগ জায়গা নেয়। প্রভু প্রাণগোপাল এগুলো নিয়ে এলেন। এক্ষেত্রে তাকে ভীষণ রকম ভাবে প্রভাবিত করেছিলেন আরো এক বিশিষ্ট পরম বৈষ্ণব এবং কীর্তনিয়া সিদ্ধ পুরুষ নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের হাতেই তো চৈতন্য পরবর্তী আমাদের কীর্তনের রূপ বদলটা শুরু হয়েছিল। খেতুরি মহোৎসবে বসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই আমার কীর্তনকে গাইতে হবে, কারণ তিনি নিজে অত্যন্ত বড়ভাবে মিউজিশিয়ান ছিলেন। সেই নরোত্তম দাস ঠাকুরকে দেখানোর পরে গড়ান ভাটি, মনোহর সাই, রেনেটি, ময়নালাল, একের পরে কীর্তন ঘরানাগুলো তৈরি হচ্ছিল। এটা ভীষণ ভাবে স্টাডি করলেন প্রভু প্রাণগোপাল। তার মানে কীর্তন বদলাচ্ছে, আর বদলে ওই অতগুলো ধারায় বদলেছে বলেই কিন্তু একদিন সকালবেলা দেখা গেল রবীন্দ্রনাথ গান লিখছেন, ওহে জীবন বল্লভ ওহে সাধন দুর্লভ, একেবারে বিশুদ্ধ পদাবলী কীর্তনের সুরে। নজরুল লিখছেন পদাবলী কীর্তনের সুরে, অতুল প্রসাদ লিখছেন পদাবলী কীর্তনের সুরে। এমনকি সেই ট্রেডিশন মেনে পরবর্তীকালে শচীন দেব বর্মন থেকে শুরু করে সলিল চৌধুরী, ইভেন এই সময়ের কবির শুনুন, বাংলা কীর্তনের সুরকে বাদ দিয়ে কেউ গান করতে পারে না। প্রভু প্রাণগোপাল সেই পোশাকটা নিয়ে নিলেন, যে সুরের একটা চলনে আমাকে একটু বদলাতে হবে। ফলে কথা, সুর, তাল, লয়, টেক্সট সব একটা একটা করে তৈরি করছেন। এইবার দরকার খালি একটি কণ্ঠ, সেই কণ্ঠ হলো ব্রজের। ওইভাবে তাকে সংগ্রহ করে নিয়ে এসে
এবার তৈরি হয়ে গেল, উনি তালিকা তৈরি করলেন যে কোন কোন পালায় কি কি সাজবেন। মানে এমন ভাবেই উনি তৈরি করেছিলেন ব্রজেন পাঠককে, যতগুলো পালা আছে প্রত্যেকটা পালায় চরিত্র বেঁধে দিয়েছিলেন, যে তুমি এই পালাতে এই চরিত্র করবে, এই পালাতে ওই চরিত্র করবে। এখানে একটুখানি বলা দরকার যে এই যে সমস্ত কিছু বদল হচ্ছে, আপনারা তো নাটক দেখেছেন, চৈতন্যদেব নিজেও প্রথম বাংলা নাটক, আমরা বলি বাংলা নাটকের সূচনা চৈতন্যদেবের হাত ধরে হয়েছিল। নাটকে কি হয়, অনেকগুলো চরিত্র থাকে, কিন্তু জগাই মাথায় উদ্ধার পালায় যখন কীর্তনিয়া গাইছেন, তিনি সবটা তিনিই বলছেন, তিনিই গাইছেন, তিনিই কথা বলছেন। এই যে কথা বলাটা, এটাকে বাংলা কীর্তনে বলা হয় ঘটকালী। প্রভু প্রাণগোপালের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো ঘটকালী। এখন দেখবেন বহু কীর্তনীয় আছেন যারা গাইতে বসে আসলে গানের থেকে কথা বেশি বলেন। গানটা তারা বেশি গান না, তারা কথাটা বেশি বলেন। এবং এটা নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে আর কি, যে না কথা না বলে কমিউনিকেট, এই যে কমিউনিকেশনটা, এই যোগাযোগের মাধ্যম হিসেবে তৈরি করা। এই সমস্ত পর্বগুলো প্রস্তুত করার পর ব্রজেন পাঠককে নিয়ে তিনি প্রথম আসর করছেন নবদ্বীপে। এবং তার আগে আমি একটুখানি বলি যে যেমন ধরুন নিত্যানন্দ মিলন ও জগাই মাথায় উদ্ধারে ব্রজেন পাঠক নিত্যানন্দের ভূমিকায় গাইতেন। কাজী উদ্ধারে স্বয়ং মহাপ্রভু, হরিদাস নির্জনে সন্ন্যাসী মহাপ্রভু, রূপ সনাতন মিলন, চাপাল গোপাল উদ্ধার, বিভিন্ন পথে একটি মাত্র পালা প্রভু প্রাণগোপাল লিখেছিলেন, যেটা গৌরলীলার বাইরে, সেটা রাস। সেই লীলায় রাধিকা শাস্তেন। আপনাদের মনে আছে আমি প্রথমেই বলেছিলাম যে বুদ্ধকুণ্ডুর বাড়িতে কীর্তন শোনার পরে তিনি বলে বলছেন, আহা মেয়েটিকে রাধারানীর এতে বড় ভালো বানাবে ওই রাসের জন্য। তো কৃষ্ণলীলা নিয়ে উনি তো তখন ভাবছেন না। প্রথম আসর হলো নবদ্বীপে, এবং সেই আসরে এসে শ্রোতারা অদ্ভুত জিনিস দেখলেন। যে কীর্তনিয়া, সে একটা সাদা ধুতি আর গলায় মালা করে ওঠেনি, গর্জিয়াস পোশাক, মানে চোখ ধাঁধানো পোশাক, চিতপুর থেকে পোশাক এলো। ঠিক যেভাবে নাটকের জন্য পোশাক তৈরি হয়, চিতপুর থেকে পোশাক এলো। এবং প্রভু প্রাণগোপাল নিজের হাতে প্রথম আসরে সাজিয়ে দিলেন ব্রজেন পাঠককে। এই সেই জায়গা, প্রথম আসর। এবং এতক্ষণ ধরে যা বললাম তারপরে বোধহয় আর বলার দরকার নেই। প্রথম আসরে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যাবে না, অভিভূত আপ্লুত শ্রোতারা ধন্য ধন্য পড়ে, কি সাংঘাতিক একটা কাণ্ড হয়েছে আর কি। অসম্ভব রকম ভাবে তৎকালীন নবদ্বীপের বিশিষ্ট বৈষ্ণবেরা এবং এরা আশীর্বাদ করলেন। এরপরে প্রভু প্রাণগোপাল শুরু করলেন গৌরলীলা নিয়ে বাইরে যাত্রা, কাশী, বৃন্দাবন এবং কলকাতা। কারণ কলকাতা হচ্ছে এমন একটা জায়গা যেখানকার ওই অনেকটা সে আগে অ্যাটাস্টেড করাতে হতো, সবই আছে, তবু একটা ওই পেন দিয়ে ছুঁয়ে না দিলে ঠিক পেপারটা লিগাল হলো না। কলকাতার বুদ্ধিজীবী সমাজ যদি একটুখানি ঘাড় না আনাতে হবে না। এবং দেখা গেল প্রতিটি জায়গাতে অতুলনীয় অ্যাকসেপ্টেন্স, মানুষ একেবারে সাংঘাতিক রকম পাগল হয়ে গেল। এবং এই প্রশ্নে একটা ব্রজেন পাঠক নিজে লিখছেন যে কাশীতে তারা যখন উপস্থাপনা করছেন তখন সেখানে রয়েছেন বিখ্যাত মানে সিদ্ধ পণ্ডিত বাবা। পণ্ডিত বাবা সেই সময় কাশীর অত্যন্ত বিশিষ্ট শ্রদ্ধেয় একজন মানুষ, যাকে লোক একটু ভয় পেত। ভয় পেত মানে তিনি কারোর প্রণাম নিতেন না, আর জোর করে যদি কেউ প্রণাম করতো তার ক্ষতি হয়ে যেত, ফলে ওনাকে কেউ করতো না। সেই পণ্ডিত বাবা কীর্তন শোনার পরে ব্রজেন পাঠকের দিকে পা বাড়িয়ে বলেছেন, লে লে বেটা জিতনা কুছ লে লে। মানে প্রাপ্তিটা এই পর্যায়ে। পরবর্তী পর্যায়ে আমি যেটা বললাম যে যেখানেই গেছেন সেখানেই প্রচুর 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 ভালো লাগা, মানুষ মুগ্ধ হয়েছেন। আর এই সমস্ত কিছুর মূলে যে মানুষটি,
তিনি কিন্তু প্রাণগোপাল গোস্বামী, যার নির্মাণ পরবর্তীকালে শুধু একটা নতুন ঘরানার জন্ম দিল তাই নয়, প্রচলিত যে কৃষ্ণ কথা বা কৃষ্ণলীলার যে গায়ন ভঙ্গি তারও আমূল বদল ঘটিয়ে দিল। দেখুন আজকে এবার আপনারা মিলিয়ে দেখুন, আজকে কীর্তনীয়ারা যেভাবে পরিবেশন করেন, ঘটকালি করেন, পোশাক, উপস্থাপন, গানের ব্যবহার, সুরের ব্যবহার, ইনস্ট্রুমেন্টের ব্যবহার, সেখানে তো ওই সেই একই ছাপ, ওটাই তাদের মডেল হয়ে উঠল। পরবর্তীকালে আমরা দেখেছি যে এই মানুষটি মানে ব্রজেন পাঠক প্রচুর সম্মান পেয়েছেন। তাকে কীর্তন কলানিধি উপাধি দিল কলকাতা, সংকীর্তন কলানিধি উপাধি দিল কাশী, সঙ্গীত রত্নাকর উপাধি দিল বাংলাদেশের পাবনা। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রথম মানে এবার একটু ইতিহাসের প্রশ্ন, যে এই যে গৌরলীলা নিয়ে এত কথা হচ্ছে, প্রথম গৌরলীলা কবে কোথায় গাওয়া হলো? এখানে গাওয়া হলো ঠিকই, কিন্তু কবে গাওয়া হলো? বাঙালি আত্মবিস্মৃত জাত, বাঙালি কিছু লিখে রাখে না, স্মৃতিতে রাখে, হৃদয়ে রাখে, আবেগে রাখে, মননে রাখে, কিন্তু কিছু কিছু জিনিস সাল তারিখ লাগে। যেটুকু পাওয়া যাচ্ছে মানে ব্রজেন পাঠকই আমাদের এক্ষেত্রে একমাত্র ভরসা। তিনি বলছেন যে 5/3/1940, 5/3/1940 রবীন্দ্রনাথ মারা যাওয়ার ঠিক আগের বছর কাশীতে তাকে সংকীর্তন কলানিধি উপাধি প্রদান করেছিলেন কাশীর পণ্ডিত মণ্ডলী। তার মানে যদি আমরা ধরে নিই যে তখন তো এখনকার মতো ট্রেন বা প্লেন নেই, নবদ্বীপ থেকে কাশীতে কীর্তন নিয়ে যেতে গেলে অন্তত একটা সময় লাগতো। মানে নবদ্বীপের গাওয়া, তারপর সেখানকার মানুষের ইয়ে পাওয়া, শুভেচ্ছা প্রশংসা পাওয়া, তারপর কাশীতে যাওয়া, কীর্তন করা, সব মিলেমিশে আমরা মধ্যে 2 বছর যদি ধরে নিই, তাহলে নবদ্বীপে প্রথম গৌরলীলা কীর্তন গাওয়া হয়েছিল 1937 কিংবা 38 সালে। আজকে আমরা দাঁড়িয়েছি 2021 সালে, অর্থাৎ আর কয়েকটা বছর পরেই আমরা গৌরলীলার শতবর্ষে পৌঁছবো। কল্যাণীতে সেদিন বলতে গিয়ে আমার খুব ভালো লাগছিল একটা বিষয়, কল্যাণীতে সেদিন বিষয় ছিল না, এবারে কল্যাণী বইমেলার বিষয় ছিল সাহিত্যের নদিয়া। ওরা একটা প্যাভিলিয়ন করেছিলেন, সেই প্যাভিলিয়নে প্রায় শতাধিক নদিয়ার বিশিষ্ট মানুষের ছবি দিয়ে ছোট 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 করে লেখা। তা সেখানে স্বভাবতই প্রভু প্রাণগোপাল ছিলেন না, কারণ তারা তো প্রাণগোপালকে ওভাবে জানেন না। আমার দায়িত্ব ছিল তাকে সেখানে উপস্থাপিত করা। আমি সেখানে বলার পরে আমার খুব ভালো লেগেছে, যেটা একটু আগে বলছিলাম, শুধু অধ্যাপক গবেষক তাদের সামনে বলা, ওরকম অডিয়েন্স আমি জানি না কখন পাবো কিনা। নবদ্বীপের আপনারা অনেকে জানেন, আমাদের নবদ্বীপের আগের সাংসদ ছিলেন তাপস মণ্ডল, তিনি এখন ছিল কল্যাণী পৌরসভার চেয়ারপারসন। তাঁরই উদ্যোগে বইমেলাটি হচ্ছে, তাঁরই তৎপরতায়। তো তিনি ওই আমাকে একটু পছন্দ করেন, দেবশিবাবু আপনার বলা একটু শুনবো, তুমি তো ওটাই বসে শোনার পরে বললেন, আমাকে প্রথমে হাত জোর করে বললেন যে আমার খুব অপরাধ হয়ে গেছে, আমি তো জানতাম না বিষয়টা, আমাদের প্যাভিলিয়নে প্রভু প্রাণগোপালের বিষয় আমরা রাখতে পারিনি। কল্যাণীর তরফ থেকে, আমাদের বইমেলার তরফ থেকে আপনাদের কাছে এবং নবদ্বীপের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে এইরকম একটি মানুষকে আমরা আমাদের প্যাভিলিয়নে জায়গা দিতে পারিনি। তো তার সেই ক্ষমা প্রার্থনার খবরটা আমি সবাইকার কাছে পৌঁছে দিলাম। তবে ভালো লাগার বিষয় এটাই, ওরা বলেছেন যে ওদের প্রতি বছরই বইমেলা হবে, বিষয় যথারীতি নদিয়া থাকবে, ওরা হয়তো আগামীবারে প্রাণগোপাল বা গৌরলীলাকে নিয়ে আলাদা করে কিছু কীর্তন করবে। এইটুকুই। আজকে গৌরলীলা সারা বাংলা পদাবলী কীর্তনকে নিয়ন্ত্রণ করছে, তাকে প্রভাবিত করছে। তার সূচনাটা হয়েছিল একেবারে আমাদের নবদ্বীপ থেকে, এবং ঠিক এই নাটমন্দিরটি থেকে, এই পরিমণ্ডলটা থেকে, যেখানে বসে আজকে আমি আমার সামান্য সংগ্রহ যা সকলের কাছ থেকে জড়ো করে দিয়েছি সেটা উপস্থাপন করতে পারলাম। গৌরলীলার আরো প্রসার হোক, এইটুকু বলে আপনারা সবাই ভালো থাকবেন। পাওয়া জিনিস নতুন করে পাওয়া, গবেষকের এটাই কাজ। যে বস্তুটা আমি জানতাম, জানা ছিল বলে মনে করতাম,
আমার দেবাশিস তার গবেষণায় এতক্ষণ শুনলাম, পূর্বেও শুনেছি আরেকবার, গবেষণা আরো সমৃদ্ধ হয়েছে। তাতে মনে হলো যেটা জানতাম সেটা আবার নতুন করে জানলাম। দেবাশিস তাকে অশেষ ধন্যবাদ। যে বিশেষ ঘটনাটা এত বড় ইতিহাস সৃষ্টি করেছিল তার একটা ঐতিহাসিক স্মারক আপনাদের দেখাবো। তার আগে ইতিহাসটা বলবেন। প্রভু প্রাণগোপাল তখন এই বড় আখড়ায় থাকেন একটি ঘরে ভাড়া নিয়ে। কলকাতায় উনি বিচুলি ঘাটায় পাঠ করতেন। তার বিচুলি ঘাটায় ওই পাঠ করছেন, একদিন বিকেলবেলা পাঠ করতেন। ওই সামান্য কিছু শ্রোতা হতো যারা আর কি গঙ্গার হাওয়া খেতে আসতো, তারাই শ্রোতা হতো, তারা শ্রবণ করত এইরকম। তখন কলকাতার প্রখ্যাত ধনী, পরবর্তীকালে যিনি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর সতীশচন্দ্র চৌধুরী, তিনি গঙ্গার হাওয়া খেতে গিয়েছেন। গাড়িতে বসে একটা ঘটনা দেখলেন, সূর্যটা ডুবছে আর সেই ডুবন্ত সূর্যের সম্মুখে একটা প্রচন্ড উজ্জ্বল চেহারা, একটা তরুণ যুবক পাঠ করছে। খুব বিস্ময়াবিষ্ট হলেন, খুব আকৃষ্ট হলেন, কি বলছে। যাকে পাঠ শেষ হলো, তারপর উনি গাড়ি থেকে নেমে গিয়ে বললেন, আপনি আমার বাড়িতে পাঠ করবেন? তখন প্রভুপাদ বললেন যে আপনার বাড়ি থেকে মন্দির আছে? না, মন্দির টন্দির কিছু নাই, নাচ ঘর আছে। তা আপনি যদি পাঠ করতে রাজি থাকেন, নাচ ঘরকে আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেব। প্রভুপাদ একটি শর্ত দিলেন যে হ্যাঁ, পাঠ করতে রাজি আছে, রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করতে হবে। রায়বাহাদুর রাজি হয়ে গেল। এই যে ওই রায়বাহাদুর সতীশ চৌধুরীর নাচ ঘরের 7 দিন পাঠ হলো, এই পাঠের আসলেই প্রভুপাদের সাথে আলাপ হলো স্যার আশুতোষ মুখার্জি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিভাস গঙ্গোপাধ্যায়, ভূপেন বোস, ভূপেন বোস, অচল মিত্র ইত্যাদি ইত্যাদি অতি বিশিষ্ট জনেদের। তার কারণ তখন সতীশ চৌধুরী কলকাতার অতি বিশিষ্ট ধনী, যিনি পরবর্তীকালে ইস্ট বেঙ্গল ওই ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন, প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি। এবং যখন প্রভুপাদ এই মন্দির প্রাপ্ত হন, বলতে গেলে এই মন্দিরটা বোর্ডের উপর তিনি বানিয়ে দিয়েছিলেন। তার স্মারক ওই পাথরটা, ওই যে সতীশচন্দ্র শাহ মহাজন, উনি হচ্ছেন পরবর্তীকালের রায়বাহাদুর সতীশ চৌধুরী। এবং জাগতিক মানুষের তো জাগতিক প্রাপ্তিতে কৃপার অনুভব হয়। উনি দীক্ষা প্রাপ্তির পর রায়বাহাদুর উপাধি পেয়ে ওনার একটা অনুভূতি হয়েছিল যে আমার গুরুদেবের আশীর্বাদে খুব কাজ এগিয়ে গেছে। উনি দীক্ষা গ্রহণ করলেন, ওই 7 দিন পাঠের মধ্যেই উনি দীক্ষা গ্রহণ করলেন, রাধা গোবিন্দ প্রভুপাদ প্রতিষ্ঠা করলেন। তা যাই হোক, তার কিছু পরে উনি রায়বাহাদুর উপাধি পান এই ব্রিটিশ সরকারের তরফ থেকে। তা সেই তাতে করে উনার খুব মনে হয়েছিল যে আমার দীক্ষা নিয়ে কাজ হয়েছে, তাতে করে ভক্তি আরো বেড়ে গিয়েছে এবং এই পারমার্থিক বিষয়ে ব্যয় করবার যে আগ্রহ সেটাও বেড়ে গিয়েছে। হ্যাঁ, তা এর একটা ঐতিহাসিক স্মারক হচ্ছে ওই যে সতীশচন্দ্র রায় শাহ মহাজন, রায়বাহাদুর সতীশ চৌধুরী। যাই হোক, দেবাশিস দাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার ইষ্টচরণে প্রার্থনা করব যে দেবাশিস দা এই যে প্রভু প্রাণগোপালকে, প্রভু প্রাণগোপালের এই অনন্য কীর্তিকে, প্রভু প্রাণগোপালের এই অভিনব প্রচেষ্টাকে, প্রভু প্রাণগোপালের গৌপ্রীতির এই অবিস্মরণীয় বহিঃপ্রকাশকে যেভাবে জগতে প্রচার করছে, তাতে করে দেবাশিস দা আরো সাফল্য লাভ করুক এবং সেই সঙ্গে গৌরলীলা কীর্তনের ঐশ্বর্য, মহিমা, মাধুর্য দিকে দিকে প্রচারিত হোক। জয় গৌর, জয় নিতাই।